পশ্চিম তীরের 25টি আবাসিক ভবন গুড়িয়ে দেবে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে 25টি আবাসিক ভবন গুড়িয়ে দেবে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার 15 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নূর শামস যে তুলকারেম গভর্নরেটের আওতায় পড়ে সেই অঞ্চলের গভর্নর আবদাল্লাহ কামিল সোমবার এএফপি সংবাদ সংস্থাকে জানান, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট তাকে এ বিষয়ে অবহিত করেছে। এদিকে নূর শামসের কাছের তুলকারেম শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফয়সাল সালামা বলেন, এই ভাঙচুরের আদেশে অন্তত 100টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েল চলতি বছরের জানুয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে। তাদের দাবি, উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোই এই অভিযানের লক্ষ্য। তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যামূলক যুদ্ধে যে কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল তার অনেকটাই এখন অধিকৃত পশ্চিম তীরে ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োগ করছে ইসরায়েল। পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেন, এটি প্রায় 1 বছর ধরে চলা একটি বৃহত্তর অভিযানের অংশ। এই সময় 3টি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে প্রায় 1500 ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে প্রায় 32,000 ফিলিস্তিনিকে। তার ভাষ্য অনুযায়ী ফিলিস্তিনি জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই ধ্বংসযজ্ঞের উদ্দেশ্য ফিলিস্তিনিদের ঘেরাটোপে বন্দী করে রাখা এবং পশ্চিম তীরের ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা। সোমবার নূর শামসের বাস্তুচ্যুত একদল বাসিন্দা সাজোয়া ইসরায়েলি সামরিক যান দিয়ে শিবিরে প্রবেশের পথ বন্ধ করে রাখার প্রতিবাদ করেন। তারা ধ্বংসের আদেশ প্রত্যাহারের দাবি জানান এবং নিজ নিজ ঘরে ফেরার অধিকার দাবি করেন। এদিকে ফিলিস্তিনি জাতীয় পরিষদের প্রধান রুহি হাত্তু বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত জাতিগত নির্মূলন এবং ধারাবাহিক জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের অংশ। বিবিসির বিরুদ্ধে $5 বিলিয়ন মানহানির মামলা ট্রাম্পের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $500 কোটি মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যানোরামা প্রামাণ্যচিত্রে 2021 সালের 6 জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এই মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার 16 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়ার সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেসম্যান উইমেনদের উৎসাহ দেব। প্রায় 50 মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। তবে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয় ট্রাম্প বলছেন, আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ইচ্ছাকৃত এবং প্রতারণামূলকভাবে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেঁড়া করে মানহানি করেছে। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, বিবিসির 6 জানুয়ারি 2021-এর ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, তারা আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে। এরই মধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, স্বীকার করেছে এভাবে সম্পাদনার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। এতে এমন মনে হতে পারে যে ট্রাম্প সরাসরি সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন। তবে ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদ মাধ্যমটি। দাবি, মানহানির কোনো ভিত্তি নেই। গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস। এতেও ক্ষোভ কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি। মোদির পোস্টে ভারতের বিজয় দিবস, উল্লেখ নেই বাংলাদেশের নাম। বিজয় দিবস উপলক্ষে 1971 সালের যুদ্ধে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদির বার্তায় বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের কোনো বিষয় উল্লেখ নেই পোস্টে। মঙ্গলবার 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি 1971 সালের 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কারণে অস্ট্রেলিয়ায় সহিংসতা বেড়েছে, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালে হয় হামলা। এ ঘটনার পর থেকেই আলোচনায় ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি। এরই মধ্যে হামলাকারী হিসেবে উঠে এসেছে 2 মুসলিমের নাম। ফলে এই ইস্যুতে সরব হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকে দায়ী করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়ায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 3 মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম। সেখানে বলেছিলাম, অস্ট্রেলিয়া সরকার যে নীতিতে চলছে তা ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, এর অর্থই হল আপনি হামাসকে সহায়তা করছেন। এই সময় ফিলিস্তিন এবং হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, সমূলে এর উৎপাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না। উল্লেখ্য, গেল 21 সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।
তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস। পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে চীনের সঙ্গে সংঘাতে তারা পরাজিত হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এই মূল্যায়নের নাম ওভারম্যাচ ব্রিফ। এতে বলা হয়েছে মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা ও দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে। প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে। এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে। চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী চীন সম্ভবত 2027-এর দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে। চীনের বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ এবং সামরিক আধুনিকীকরণ মার্কিন রণতরী ও অন্যান্য উন্নত অস্ত্রের উপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়েছে এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে। প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায় যে মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত মার্কিন রণতরী ধ্বংস করতে সক্ষম। সবশেষে বলা হয়েছে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে। পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। তথ্যসূত্র দি ইন্ডিপেন্ডেন্ট। সময় আমাদের সঠিক প্রমাণ করেছে, ফিলিস্তিনের বিষয়ে বললেন স্পেনের প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ফিলিস্তিনের বিষয়ে তার সরকারের অবস্থানকে সমর্থন করে বলেছেন এই অবস্থান ধীরে ধীরে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন অর্জন করেছে। তিনি বলেন সময় আমাদের সঠিক প্রমাণ করেছে। সোমবার 15 ডিসেম্বর সরকারের কাজের বার্ষিক পর্যালোচনা অনুষ্ঠানে সানচেজ বলেন 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। ফ্রান্স এবং ক্যানাডা সহ ক্রমবর্ধমান সংখ্যক দেশ তখন থেকে একই ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি সমালোচকদের জবাব দিতে গিয়ে উল্লেখ করেন সময় আমাদের সঠিক প্রমাণ করেছে, বিশ্ব আমাদের পক্ষে ছিল। সানচেজ আরও উল্লেখ করেন স্পেন এই বছর ইসরায়েলের বিরুদ্ধে 9টি পদক্ষেপের একটি প্যাকেজ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে স্থায়ী অস্ত্র নিষেধাজ্ঞা এবং ফিলিস্তিনের সাহায্য বাড়ানোর প্রতিশ্রুতি। তিনি জানান ফিলিস্তিনের প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পেনের পররাষ্ট্রনীতির নীতিমালা, সংহতি, বহুপাক্ষিকতা এবং শান্তি এবং সংহতির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। প্রসঙ্গত গত 11 অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। একই সময় 1,70,000-এর বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত 27 মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। গাজায় সংগঠিত যুদ্ধাপরাধ তদন্তের বৈধতা নিয়ে ইসরায়েলের আপিল খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আদালতের আপিল চেম্বার সোমবার দেওয়া এক রায়ে জানিয়েছে 2023 সালের অক্টোবরের পর পরিস্থিতিতে এমন কোনো নতুন অবস্থা তৈরি হয়নি যার কারণে প্রসিকিউটরকে তদন্ত প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে বা ইসরায়েলকে নতুন করে নোটিশ দিতে হবে। রায়ে আপিল চেম্বারের বিচারকরা প্রি ট্রায়াল চেম্বারের আগের সিদ্ধান্ত বহাল রাখেন। তারা বলেন 2023 সালের অক্টোবর থেকে চলমান তদন্তটি একই ধরনের সশস্ত্র সংঘাত, একই ভূখণ্ড এবং একই পক্ষকে ঘিরে যেগুলো দীর্ঘদিন ধরে চলমান ফিলিস্তিন পরিস্থিতি সংক্রান্ত মামলার আওতাতেই পড়ে। এর আগে ইসরায়েল দাবি করেছিল 7 অক্টোবরের পর সংঘাতের ব্যাপকতা ও মাত্রা মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। তাদের যুক্তি ছিল এই পরিবর্তনের ফলে রোম সংবিধির 18 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইসিসির নতুন আইনি বাধ্যবাধকতা তৈরি হয় এবং তদন্ত প্রক্রিয়া নতুন করে শুরু করা প্রয়োজন। তবে বিচারকরা এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন তদন্তের কাঠামো বা পরিসরে এমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি যার জন্য নতুন নোটিশ দেওয়ার প্রয়োজন পড়ে।
আদালত আরও উল্লেখ করে 2021 সালে যে তদন্ত শুরু হয়েছিল তা 2014 সালের 13 জুনের পর সংগঠিত যুদ্ধাপরাধকে অন্তর্ভুক্ত করে এবং এর কোনো নির্দিষ্ট শেষ সময় নির্ধারণ করা হয়নি। আইসিসির এই রায়ের ফলে 2024 সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আইনি ভিত্তি আরও শক্তিশালী হল। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যদিও ইসরায়েল শুরু থেকেই আইসিসির এখতিয়ার মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। আদালত রায় স্পষ্ট করেছে এই সিদ্ধান্ত রাষ্ট্রগুলোর জন্য মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগকে কোনোভাবেই খর্ব করে না, তবে একই সঙ্গে এটি গাজা পরিস্থিতি নিয়ে চলমান তদন্তের পথে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত বাধা দূর করেছে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 70,700 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও 1,71,100 জনের বেশি। যদিও 10 অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে গাজায় মানবিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ইসরায়েল এখনও ত্রাণবাহী ট্রাক প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে, যা যুদ্ধবিরতির মানবিক প্রোটোকল লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানকে বিপুল পরিমাণ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন চাপের মুখে ভারত। হঠাৎ করেই পাকিস্তানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 686 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই সামরিক চুক্তিতে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। এতে করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, এই অস্ত্র সহায়তার মাধ্যমে কি ভারতকে চাপে ফেলতেই চাইছে হোয়াইট হাউস, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশল? চলতি বছরের মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পাহেলগাম ইস্যুকে কেন্দ্র করে টানা 5 দিন সীমান্ত সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। ওই সংঘাতে উভয় পক্ষই মিসাইল ও যুদ্ধবিমান ব্যবহার করে। যদিও পরবর্তীতে সংঘাতের অবসান ঘটে, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতেই পাকিস্তানের সামরিক সক্ষমতা জোরদারে এগিয়ে এলো যুক্তরাষ্ট্র। মূলত পাকিস্তান বিমান বাহিনীর বহরে থাকা F-16 যুদ্ধবিমানগুলোকে আধুনিকায়নের লক্ষ্যে এই সহায়তা দেওয়া হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার সরবরাহ করবে, যার মূল্য প্রায় 649 মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান বিমান বাহিনীতে বর্তমানে প্রায় 80টি F-16 যুদ্ধবিমান রয়েছে, যার একটি বড় অংশ পুরনো। এসব বিমানের কার্যকারিতা বাড়াতে যুক্তরাষ্ট্র দিচ্ছে অ্যাডভান্সড আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো সিস্টেম, যার শত্রু ও মিত্র বিমান শনাক্তে পাইলটদের সহায়তা করবে। এছাড়াও চুক্তির আওতায় আরও 37 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম পাচ্ছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে 92টি লিঙ্ক 16 সিস্টেম, যার মাধ্যমে বিমান, যুদ্ধজাহাজ ও স্থলবাহিনীর মধ্যে রিয়েল টাইম যোগাযোগ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে পাকিস্তান পাচ্ছে MK-82 ইনার্ট মডেলের 226 কেজি ওজনের আনগাইডেড বোমা, যা যুদ্ধাস্ত্রের ওয়ারহেড হিসেবেও ব্যবহার করা যাবে এবং শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই চুক্তির প্রভাব ভারতের জন্য তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতের উপর তাদের কাছ থেকে অস্ত্র কেনার জন্য চাপ দিয়ে আসছে। এক পর্যায়ে দিল্লি সে বিষয়ে আগ্রহ দেখালেও চলতি বছরের অগস্টে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করে ভারত সরকার। সমর বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে চাপে ফেলতে চাইছে। এর মাধ্যমে দিল্লিকে আবারও ওয়াশিংটনের কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য করার কৌশল নিচ্ছে হোয়াইট হাউস, এমনটাই মনে করছেন তারা। নেতানিয়াহুর বাড়াবাড়িতে বিরক্ত যুক্তরাষ্ট্র, কড়া বার্তা দিল হোয়াইট হাউস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর এক শীর্ষ কমান্ডারকে হত্যার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝেড়েছে যুক্তরাষ্ট্র। এই হত্যাকাণ্ডকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে তাকে কড়া বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। দুজন মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম অ্যাক্সিয়সকে এ তথ্য নিশ্চিত করেছেন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন এবং নেতানিয়াহু সরকারের মধ্যে অস্বস্তি ক্রমেই বাড়ছে। দুই মার্কিন কর্মকর্তার মতে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এখন নেতানিয়াহুকে নিয়ে অত্যন্ত হতাশ। শনিবার 13 ডিসেম্বর হামাসের সামরিক শাখার উপপ্রধান কমান্ডার রায়েদ সাদকে হত্যা করে ইসরায়েল। গাজা সিটিতে চালানো ওই হামলায় মোট 4 জন নিহত হন। মার্কিন কর্মকর্তারা জানান, হামলার আগে ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানায়নি বা কোনো পরামর্শ করেনি। এই হামলার পর হোয়াইট হাউস থেকে নেতানিয়াহুকে পাঠানো বার্তায় বলা হয়, আপনি যদি নিজের সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা আপনাকে তার সুনাম নষ্ট করতে দেব না। হোয়াইট হাউসের অসন্তুষ্টির কথা নিশ্চিত করে একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিয়সকে বলেছেন, বার্তাটি তুলনামূলকভাবে নরম ছিল এবং এতে বলা হয়েছিল যে কিছু আরব দেশ ঘটনাটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, যুদ্ধবিরতি লঙ্ঘনে নাখোশ হওয়ার কথা স্পষ্ট ও দ্বিরর্থহীনভাবে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে সিরিয়ায় ইসরায়েলের একের পর এক হামলা বা তথাকথিত অভিযানের ইস্যুতেও ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। সীমান্ত পেরিয়ে ইসরায়েলের হামলাগুলো সিরিয়াকে স্থিতিশীল করার মার্কিন প্রচেষ্টায় যেমন পানি ঢেলে দিচ্ছে, তেমনি সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নতুন নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যকেও দুর্বল করছে। আগামী 29 ডিসেম্বর মারে লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু। সেখানে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় তীব্র গোলাগুলি, পাকিস্তানের 1 সেনা ও 7 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযানের সময় একজন সেনা এবং 7 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার 15 ডিসেম্বর দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ডিআই খান জেলার কুলাচি এলাকায় অভিযান চালায়। এ সময় নিজস্ব সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং তীব্র গোলাগুলি হয়। এ সময় ইয়াসির খান নামের একজন সেনানায়ক প্রাণ হারান। সেই সঙ্গে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, দেশ থেকে বিদেশি পৃষ্ঠপোষকতা এবং সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে। 2021 সালে আফগানিস্তানে তালেবান শাসন ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান বারবার আফগান তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে, তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে যেন সন্ত্রাসীরা ব্যবহার করতে না পারে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে। এই বিষয়টি সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের গণ্যমান্য পণ্ডিতদের এক বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে, দেশের মাটি অন্য কোনো জাতির হুমকি বা ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত নয়। ইসলামাবাদ এই বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে। সৌদি আরবে চলতি বছর রেকর্ড 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর। এক বছরে সর্বাধিক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড করেছে সৌদি আরব। এএফপির হিসাব অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত দেশটি 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার 15 ডিসেম্বর আরও 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 340 জনের বিশাল এই সংখ্যা টানা দ্বিতীয় বছর সৌদি আরবের নিজস্ব রেকর্ড ভাঙার ঘটনার প্রকাশ। এএফপি বলছে, মানবাধিকার সংগঠনগুলো 1990-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নথিভুক্ত করা শুরু করার পর থেকে এটিই সর্বোচ্চ। এএফপির হিসাব অনুযায়ী এর আগে গত বছর অর্থাৎ 2024 সালে দেশটি 338 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মাঝেই থাইল্যান্ডে 8 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আগামী 8 ফেব্রুয়ারি থাইল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের মাঝেই সোমবার 15 ডিসেম্বর দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে দলগুলোকে এই বছরের শেষের আগে প্রধানমন্ত্রীর জন্য নিজ নিজ প্রার্থী মনোনীত করতে হবে। কমিশনের বিবৃতিতে বলা হয়, আজ নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত খসড়া তৈরি করেছে এবং কমিশনারের কাছে প্রস্তাব করেছে। কমিশন সম্মত হয়েছে 8 ফেব্রুয়ারি 2026 রোববার নির্বাচনের দিন হবে। এছাড়া অগ্রিম ভোট গ্রহণ 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ভাইরাল হওয়ার পর নীতিশাস্ত্র লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপসারণের পর সেপ্টেম্বরের রক্ষণশীল ভূমজাইথাই দলের অনুদিন চার্নোভিরাকুল ক্ষমতা গ্রহণ করেন। গত শুক্রবার তিনি পার্লামেন্ট ভেঙে দেন, যার ফলে জাতীয় নির্বাচনের পথ সুগম হয়। থাই আইন অনুসারে পার্লামেন্ট ভেঙে যাওয়ার 45 থেকে 60 দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে হবে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলমান সীমান্ত বিরোধের ফলে সৃষ্ট সংঘাত এই মাসে আবারও শুরু হয়। এরই মাঝে নির্বাচনের পদক্ষেপ এল। গত কয়েকদিন ধরে চলমান সামরিক সংঘর্ষে কমপক্ষে 31 জন নিহত এবং প্রায় 8 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। প্রসঙ্গত, গাজার সমর্থক রক্ষণশীল নেতা অনুতিন পার্লামেন্ট ভেঙে দেওয়ার শর্তে জোটের সমর্থনে ক্ষমতা গ্রহণ করেছিলেন। রুশ সাবমেরিনে হামলার দাবি ইউক্রেনের, ক্ষতির কথা জানিয়েছে এসবিইউ। রাশিয়ার একটি সাবমেরিনে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি অনুযায়ী রাশিয়ার নোভরোসিস্ক বন্দরে নোঙর করা একটি সাবমেরিনে সফলভাবে আঘাত হানা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, পানির নিচে চলাচলকারী সি বেবি নামের একটি নৌ ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সাবমেরিনটি গুরুতর ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এসবিইউ জানায়, এটি তাদের পরিচালিত একটি বিশেষ অভিযান। সংস্থাটির ভাষ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল এমন একটি সাবমেরিন যা ইউক্রেনের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম কালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ছিল।
এসবিইউ এর দাবি অনুযায়ী সাবমেরিনটির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার সময়ই জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। সেখানে যুদ্ধ অবসান সংক্রান্ত সম্ভাব্য প্রস্তাব নিয়ে মতবিনিময় হয়। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেতেনচুক রয়টার্সকে বলেন, এই হামলা নৌযুদ্ধে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। তার মতে, প্রচলিত নৌ সংঘর্ষের ধারণা এই ধরনের অভিযানের মাধ্যমে বদলে যাচ্ছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সাবমেরিনটি মেরামতের জন্য পানির ওপরে তোলা হলে সেটি নতুন ঝুঁকির মুখে পড়তে পারে। প্লেতেনচুকের দাবি অনুযায়ী নোভোরোসিসকে অবস্থানরত রাশিয়ার 4টি সাবমেরিনের মধ্যে একটি বর্তমানে কার্যক্ষমতা হারিয়েছে বলে ইউক্রেন মনে করছে। সৌদিতে সুদানের সেনাপ্রধান, রিয়াদে যুবরাজের সঙ্গে আলোচনা। সুদানের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। আজ সোমবার 15 ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের আল ইয়ামামাহ প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এসপিএ, খবর আল আরাবিয়ার। এসপিএর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সুদানের সর্বশেষ পরিস্থিতি, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান সংকট নিরসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। এই বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, প্রতিমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল আইবান, অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদান এবং সুদানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আলী হাসান জাফার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল থেকে সুদানে ভয়াবহ সংঘাত চলছে। দেশটির সেনাবাহিনী, সুদানিজ আর্মড ফোর্সেস এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষে দেশ জুড়ে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের বড় অংশে নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সৌদি আরব শুরু থেকেই সুদানের পরিস্থিতি নিয়ে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। শান্তি আলোচনা আয়োজন, মধ্যস্থতা এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সংঘাতের অবসান ও দেশটিতে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ।